রাত ৩টা বাজে। তীব্র হসপিটালের হৃদির ক্যাবিনে ঢুকে দেখে হৃদি ঘুমিয়ে আছে। হৃদিকে ঘুমিয়ে থাকতে দেখে তীব্রর অভিমান হলো। দুপুরে রাগ করে ভেবেছিল এই নারীর সংস্পর্শে সে আর আসবে না। তাকে তো এই নারী বিশ্বাসই করে না, কেন আসবে সেই নারীর কাছে? কিন্তু সে ব্যর্থ, পারছে না এই নারী বিহীন বাঁচতে। শ্বাস আটকে আছে এই নারী ছাড়া, অথচ সে আরামে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে ঘুম থেকে তুলে কয়েকটা ঠস ঠস করে থাপ্পড় মারতে। সে নির্ঘুম রাত পার করছে আর এই মেয়ে আরামে ঘুমাচ্ছে। তীব্র এত কিছু ভেবে এগিয়ে গেল হৃদির কাছে। ড্রিম লাইটের আলোতে হৃদির মুখের দিকে তাকিয়ে দেখলো কিছুক্ষণ। কি মায়াবী একটা চেহারা। তীব্র ছোট্ট করে একটা শ্বাস ফেলে হৃদির মাথায় হাত বুলিয়ে দেয়। চেনা স্পর্শে হৃদি নড়ে চড়ে ওঠে, তবে ঘুমের ঔষধের কারণে চোখ খুলতে পারল না। তীব্র আর দেরি না করে হৃদির সাইডে একটু জায়গা করে শুয়ে পড়ল পাশে, তবে জড়িয়ে ধরল না রোজকার মতো। ঠিক কয়েক মিনিট পরে হৃদি তীব্রর বুকের মাঝে ঢুকে গেল। তীব্র অবাক হয়ে তাকিয়ে রইল হৃদির দিকে। এই মেয়ে না ঘুমিয়েছিল? হৃদি চোখ বন্ধ রেখে ঘুম ঘুম কণ্ঠে বলা কথায় যেন নেশা মেশানো। সরি, আমি আর আপনাকে বকবো না তো, এতগুলো সরি। খুব ভালোবাসি আমি আপনাকে, আমি আপনাকে কাউকে দেব না। আমি অনেক ভালো। হৃদির পুরো কথা শেষ করার আগেই তীব্র বন্ধ করে দেয় হৃদির মুখ। মান, অভিমান, রাগ জমা হয়ে অন্যরকম এক যন্ত্রণার পুরোটাই হৃদির ঠোঁটের ওপর দিয়ে প্রকাশ পেল। প্রথমে হৃদি একটু ছটফট করলেও ছাড়ল না তীব্র। একটু পর হৃদির কোনো রেসপন্স না পেয়ে ঠোঁট ছেড়ে তাকালো হৃদির দিকে। লাল হয়ে যাওয়া ঠোঁট দুটো কিছু বিড়বিড় করছে। তীব্র কান হৃদির মুখের কাছে নিয়ে শুনতে পেল হৃদির মোহনীয় কণ্ঠস্বর। আমি চুমু খেতে পারছি না তো, খুব ঘুম পাচ্ছে। তীব্র হৃদির কথায় না চাইতেও ফিক করে হেসে দিল। পরপর কয়েকটা ছোট্ট ছোট্ট চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল। ঠিক 7 মিনিট পর হৃদিকে কোলে নিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। বাইরে গার্ড তীব্রকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ম্যাডামের সব জিনিসপত্র নিয়ে আসুন গাড়িতে। কথা অনুযায়ী কেবিনে থেকে হৃদির ফোন, ব্যাগ, ফাইল সব নিয়ে বেরিয়ে আসলো। তীব্র হৃদির যাওয়ার পেছনে থেকে একজোড়া চোখ শুধু দেখে গেল ছলছল নয়নে। গাড়িতে বসে হৃদিকে নিজের কোলে ভালো করে তুলে নিতেই লম্বা দুটো বেনি গিয়ে ঠেকলো সিটের নিচ পর্যন্ত। তীব্র দক্ষ হাতে বেনি দুটো দুপাশে রেখে দিল। পেছনের লাইট অফ করে হৃদিকে বুকের মাঝে জায়গা করে দিয়ে দুহাতে জড়িয়ে ধরল। ড্রাইভার গাড়ি চালু করতেই আরও শক্ত করে ধরল তীব্র। হয়তোবা রাগ থেকে, নয়তোবা নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা। এদিকে চেপে ধরায় ব্যথা পেয়ে কিছুটা নড়ে উঠল হৃদি। ঘুমের মাঝেও তীব্র রাগের আভাস পেল যেন। ঘুমে চোখ খুলতে না পারলেও একটু নড়ে চড়ে বুকের একপাশে জোরে কামড় দেয় হৃদি। তীব্র চুপচাপ দাঁত খিচে সহ্য করে নিতেই নরম ঠোঁটের ছোঁয়া যেন শরীরের রক্ত চলাচল বাড়িয়ে দিল। উষ্ণ স্পর্শে শিহরিত হলো শরীর। তীব্র উত্তেজনায় শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পেয়ে যেন বহুগুণ হলো। তীব্র নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি মনে করল। এই মেয়ে তাকে মুহূর্তেই বেসামাল করতে পারে, কিন্তু সে তো সভ্য পুরুষ, বউয়ের অসুস্থতার সুযোগ তো নিতে পারে না। তাই নিজেকে সামলিয়ে ছিটে হেলান দিয়ে বসল। মনে মনে ভাবে এই মেয়ের কি ক্ষমতা, তাকে মুহূর্তে বেসামাল করতে পারে, মুহূর্তে রাগাতে পারে, মুহূর্তে রাগ কমাতেও পারে। গাড়িতে পুরোটার সময় তীব্র অস্থিরতায় কাটে। আর এদিকে হৃদি, সে তো শান্তিতে তার আশ্রয়স্থলে নাক মুখ ডুবিয়ে আছে। সে হয়তো জানে না তার উষ্ণ নিঃশ্বাস কারো বুকে ঝড় তুলছে। খুব সকালে ঘুম ভেঙে যায় হৃদির। পিট পিট করে চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করতেই মাতাল করা সুবাস নাকে এসে লাগল। হৃদি জানে এটা কার ঘ্রাণ, তাই দেরি না করে আবারও এই সুবাস পেতে তীব্রর গলায় মুখ ডুবাল। প্রাণ ভরে শ্বাস নিয়ে হুট করে কাল মোনার কথা মনে হতেই রেগে গলায় বাইট করতেই তীব্র ঘুমের মাঝেই হৃদিকে ছাড়াতে চাইলে হৃদি আরও জোরে কামড়ে ধরে। তীব্র বিরক্ত হয়ে হৃদিকে ছাড়িয়ে দূরে সরিয়ে দেয়। রাগে গজ গজ করতে করতে বলে, অসভ্য মেয়ে, এসব কি শুরু করেছেন? সকাল সকাল মোড়ে আছেন নাকি? হৃদিও সেম তেজ নিয়ে বলল, অশুভ ছেলে, আপনি কেন মিথ্যে বলছেন আমায়? তীব্র ভ্রু কুঁচকে বলল। কি মিথ্যা বলেছে? হৃদি রগে কটমট করে বলল, মোনা আপনার জিএফ ছিল, এটা কেন বলেছেন বলেন? তীব্র আগের মতোই ভ্রু কুঁচকে বলল, সত্যি বলেছে, শি ওয়াজ মাই জিএফ। হৃদি রাগে দুঃখে বলল,
ও আপনার নাম মাত্র জিএফ ছিল, সবটা শুনেছি আমি। মুনাপু নিজে বলেছে আমায়। আপনি কি চাইছিলেন? হ্যাঁ, কি চাইছিলেন? আমি আপনাদের সুখে সংসার করতে দিয়ে চলে যাই? তীব্রর কুঁচকে থাকা ভুরু আরও একটু কুঁচকে বলল। যাওয়ার কথা ভেবেছিলেন বুঝি? হৃদি তো ফুল এনার্জি নিয়ে আজ ঝগড়ায় নেমেছে, তাই সাথে সাথেই উত্তর দেয়। হ্যাঁ, ভেবেছিলাম। কিন্তু আপনার মতো অসভ্য পুরুষকে আমি তো এমনি এমনি ছেড়ে দিব না। এটা ভেবেছেন আপনি? দিব না আমি। আপনাকে আমি কঠিন শাস্তি দিব। অসভ্য পুরুষ, ঘরে বউ রেখে বাইরে ফুর্তি করবেন? তা তো হবে না। হৃদির এতক্ষণের কথা শুনেই তীব্র, তার মস্তিষ্ক এখনো সেখানে আটকিয়ে আছে। হ্যাঁ, ভেবেছিলাম। রাগে রক্তিম হয়ে উঠেছে চোখজোড়া। হাজারবার ওয়ার্ন করার পরেও এই ছেড়ে যাওয়া কথাটি হৃদির মুখ থেকে বের হয়েছে। তীব্র হৃদির সব কথা শুনলেও ছেড়ে যাওয়া ওয়ার্ডটা শুনতে পারে না। এদিকে হৃদি সে তো বাচালের মতো বলেই যাচ্ছে, তার হুঁশ নাই। রাগে সব বলা গেলেও ছেড়ে যাওয়ার কথা বলা যাবে না, কিন্তু হৃদি সেটাই বলেছে। হৃদি হুট করেই তীব্রর দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। এতক্ষণ রাগের মাথায় কি বলেছে ভাবতেই শুকনো ঢোক গেল। হুট করেই মনে হচ্ছে তার শরীর ক্রমশ খারাপ হচ্ছে। ভয়ে নাকি অন্য কিছু। হৃদি মনে মনে দোয়া পড়ছে আর বলছে, রিদি রে, এই লোক তোকে এবার সত্যি সত্যি গলা চেপে ধরবে। ছেড়ে যাবি না, যা, একদম উপরে চলে যা। তীব্রর তার দিকে আগানো দেখে ভয়ে মনে হচ্ছে শরীর গোলাচ্ছে। আদৌ ভয়ে শরীর গুলিয়ে ওঠে নাকি? আপাতত সে নিজেই মেডিকেল স্টুডেন্ট হয়েও বুঝল না। তবে নিজেকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারল না, হর হর করে বমি করে দিল। এতক্ষণ ঝগড়া করা মেয়েটি মুহূর্তে নেতিয়ে পড়ল। চারদিক থেকে সব কিছু আফসা হয়ে এলো। হাত বাড়ালো তীব্রর দিকে। এদিকে তীব্র হুট করে হৃদির অসুস্থতায় এখনও বুঝে উঠতে পারছে না। তবে হৃদির হাত বাড়িয়ে দেওয়ায় খপ করে হাতটা ধরে টেনে নিতেই হৃদি ধরলে পড়ল তীব্রর গায়ে। পিটপিট করে চোখ খুলে সকালের মতো ঘ্রাণ না পেয়ে ভালোভাবে চোখ মেলে তাকাত হৃদি। তবে এবার প্রথমেই তীব্রর মাতাল সুবাসনা ভেসে এলো পরিচিত কণ্ঠ। আশেপাশে তাকিয়ে সবাইকে দেখে উঠে বসতেই দাদি বললেন, উঠতে হবে না দিদি ভাই, শুয়ে থাকো। হৃদির শরীর দুর্বল লাগছে। তবে সবার দিকে তাকিয়ে অবাক হলো, সবাই এমন মিটমিট করে হাসছে কেন? হৃদি একটু মনে করার চেষ্টা করে মনে পড়ল সে তো তীব্রর সাথে ঝগড়া করছিল, তারপর হুট করেই তার শরীর গুলিয়ে উঠে বমিও করে। এরপর কি? সে তো অসুস্থ, আর সবাই হাসছে কেন? আপনি এভাবে হাসছেন কেন? সে কি দিদি ভাই, তুমি জানো না? হৃদি বাচ্চাদের মতো মাথা নাড়ায়, মানে সে জানে না। হৃদির মাথা নাড়াতেই খেকিয়ে ওঠে তীব্র। হুট করে তীব্রর আওয়াজ শুনে চমকে ওঠে হৃদি। এই মেয়েটা কি মেডিকেল স্টুডেন্ট? আই জাস্ট ক্যান্ট বিলিভ হাউ ইরেসপন্সিবল ইজ সে। হৃদি ভয়ে দাদির কাছে ঘেঁষে বসে, ভয়ার্ত চোখে তীব্রর দিকে তাকিয়ে আছে। বেচারি বুঝছে না সে কি এমন করলো। আহা থাম, সবসময় মেয়েটাকে এইভাবে বকাবকি করবি না তো। আর এই সময় তো আরও না। কিন্তু তীব্র এখনো কটমট করেই তাকিয়ে আছে হৃদির দিকে। হৃদি শুকনো ঢোক গিলে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? কি করেছি আমি? দাদি, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি থাকবো না এখানে। আব্বু তোমার রক চটা ছেলে আমায় তুলে আছাড় মারবে। এ মা, এত বড় গুড নিউজ শুনে ও তো অজ্ঞান হতে হতে বেঁচেছে। আমি শিওর আজ তোমাকে তুলে আসার মারবে না। গুড নিউজ? তুই মা হবি দিদি, আমি বড় মা হব। হৃদির মুখ অটোমেটিক হাঁ হয়ে যায়, চোখ ছলছল করে ওঠে পানি। খুশিতে আত্মহারা সে, কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। তবুও অনেক কষ্টে বলল, সত্যি আমি মা হব? রূপালী জড়িয়ে ধরল ছোট বোনকে। সে জানে মা হওয়ার খুশিটা। বোনের ইমোশনও বুঝেছে সে। একটা মেয়ের কাছে এটা সবচেয়ে বড় পাওয়া। যদিও হৃদি আগে একবার তার বাচ্চা হারিয়েছে, তবে আল্লাহ যা করে ভালোই করে। তীব্র শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। সে খুশি হলেও আপাতত হৃদির ওপর দ্বিগুণ রেগে আছে। পারে না তো মেয়েটাকে এক্ষুনি 4টা গুলি করে দেয়। সে একজন মেডিকেল স্টুডেন্ট, কদিন পর নিজে ডক্টর হবে, অথচ নিজের দিকেই কোনো নজর নেই। পিরিয়ডের ডেট পার হয়েছে সপ্তাহখানেক আগে, কিন্তু তার এদিকে কোনো হুঁশ নেই। আছে তো বরের গার্লফ্রেন্ড আসার শোক নিয়ে। এই মেয়ে কি বোঝে না এই অসভ্য মেয়ে ছাড়া তার কাউকে সহ্য হয় না? ভালোই তো ছিল আগে, সভ্য শান্ত, আদরে আদরে দিন দিন মহা বেয়াদব হয়ে যাচ্ছে। তীব্র রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। হৃদি তীব্রর যাওয়া দেখে তোয়াক্কা করল না। সে আজ ভীষণ খুশি।
সে জানে তার বর রেগে আছে, তবে এত বড় খুশির খবর পেয়ে নিশ্চিত রাগ বেশি সময় টিকবে না। দাদি রূপালী মিলে তাকে থাকা খাওয়া অনেক পরামর্শ দিয়েছেন, আর বিভিন্ন খাবার হাজিরও করেছেন ইতোমধ্যে। হৃদি অবাক হয়ে দেখছে শুধু তাদের ভালোবাসা। থমথমে পরিবেশ চৌধুরী বাড়িতে। কিছুক্ষণ আগেই ঘূর্ণিঝড় বয়ে গেছে চৌধুরী বাড়ির ওপর দিয়ে। ঝড়টা অবশ্য তীব্রই করেছে। তীব্র ছাড়া এমন ঝড় আর কেই বা আনবে। পুরো ড্রয়িং রুমের জিনিসপত্র ভাঙচুর করেছে। সোফা উল্টে এদিক সেদিক পড়ে আছে। বিশালবহুল বাড়ির বিলাসিতার জন্য কোনো দামি জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে আছে। আমির চৌধুরী অসহায় মুখে চেয়ারে বসে আছেন। চৌধুরী বাড়িতে খুশি যেন আসার সাথে সাথেই চলে যায়। রূপালী আমির চৌধুরীর অসহায় মুখের দিকে তাকিয়ে থেকে দোতলায় হৃদির বদ্ধ ঘরের দরজার দিকে তাকালো। এত কিছু হলো কিন্তু হৃদি বের হয়নি, ঘর লক করে বসে আছে। রূপালী নিজেও অসহায় বোধ করলো পরিস্থিতি বুঝে। কি জানি সামনে আবার কি অপেক্ষা করছে। রূপালী দীর্ঘশ্বাস ফেলে কাজের মেয়েদের সব পরিষ্কার করতে বলল। কিছুক্ষণ আগের ঘটনা। হৃদির ওপর রাগ করে থাকা সম্ভব হয় না তীব্রর। না, তার হৃদি জানে। তাই তো সারাদিন পেছনে পেছনে ঘুরে সরি বলে মানিয়ে নিয়েছে তীব্রকে। তীব্র অবশ্য খুশির খবর শুনে হৃদির ওপর রেগে ছিলও না, শুধু অভিমান হয়েছিল হৃদির ওপর। তবে হৃদির পিছু পিছু ঘোড়াই আর রাগ করে থাকতে পারল না। মান অভিমান ভুলে বুকে জড়িয়ে নিল হৃদিকে। হৃদি খুশিতে বেবি নিয়ে হাজারো জল্পনা কল্পনা তীব্রকে বলতে লাগলো। তীব্র মনোযোগ দিয়ে শুনল বউয়ের কথা। রাতে সব ঠিক হলো, তাই তীব্র সকালে হৃদিকে হসপিটালে নিয়ে আসে গাইনি ডাক্তারের কাছে। উনি বেশ কিছু টেস্ট করতে দেয়। সব শেষ করেই হৃদি ক্লাস করে রোজকার মতোই বাসায় ফিরে আসে। আয়নায় দাঁড়িয়ে নিজের পেটের ওপর হাত বুলিয়ে মুসকি মুসকি হাসছে হৃদি। মা হবে সে, মা। কথাটা মনে হতেই সব কিছুই ভালো লাগছে তার। মা হওয়ার অনুভূতি শুধু হয়তো মায়েরাই বুঝতে পারবে। হৃদি পেটে হাত বুলিয়ে বলল, আমি খুব ভালো আম্মু হব তোমার, খুব ভালোবাসবো তোমার সোনা। আমি তো পাইনি মায়ের আদর ভালোবাসা, পেয়েছি শুধু ঘৃণা। ভাবতেই চোখ ছলছল করে উঠল হৃদির। এত ঘৃণার কারণ কি শুধু হৃদির গায়ের রং, নাকি অন্য কিছু? জানে না হৃদি, জানতেও চায় না। আর সে এখন খুব সুখে আছে, এর বেশি কিছু চায় না তার। কথাগুলো ভেবে আবারও পেটে হাত বুলিয়ে হাজারো কথা বলছে। রূপালী বোনের কাণ্ডে হেসে বলে, তীর বড় বাবা হবে। হয়েছে হয়েছে, আজই সব কথা বলে ফেলবি নাকি? 9 মাস তোর ভেতরেই থাকবে ও, সময় আছে এখনো। চল এখন খাবি কিছু, দাদি তোর জন্য নিজের হাতে লাড্ডু বানিয়েছেন। দুজন নিচে আসতেই দেখে আমির চৌধুরী হাসি মুখে চা খাচ্ছে আর গল্প করছে মায়ের সাথে। হৃদি গিয়ে ওনাদের সাথে বসতেই সদর দরজা দিয়ে বাসায় ঢোকে তীব্র। চোখ মুখ লাল হয়ে আছে, রাগে নাকি অন্য কিছু বুঝলো না হৃদি। তীব্র হৃদিকে দেখে কোনো দিকে না তাকিয়ে হৃদির কাছে এসে দাঁড়ায়। হৃদি অবাক হয়ে তাকিয়ে আছে তীব্রর দিকে, বোঝার চেষ্টা করছে কি হয়েছে। বোঝা বা বলার আগেই তীব্রর কথা শুনে পুরো শরীর কেঁপে উঠল হৃদির। আমার এই বাচ্চারা চাই না, আমি চাই না ওই পৃথিবীতে আসুক। অ্যাবর্শন করতে হবে তোমাকে। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তীব্র হৃদিকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির হাত ধরে টেনে 2-3 কদম নিতেই হুঁশ আসে হৃদির। আচমকা হাত ছাড়িয়ে বলল, পাগল হয়ে গেছেন আপনি? তীব্র রগে শান্ত স্বরে বলে, না, আমার বেবি চাই না। হৃদির চোখে টলমলে পানি, সাথে বিস্ময়। কিন্তু কেন? তীব্রর এখন পুরো দুনিয়া শেষ করে ফেলতে ইচ্ছে করছে। খিটমিট করে বলল, তোকে হারিয়ে এই বাচ্চা আমার চাই না, তাই আজই অ্যাবর্শন করাবো। হৃদি তীব্রর কথা না বুঝে বলল। মানে? তীব্র হৃদির হাতে রিপোর্ট ধরিয়ে দেয়। হৃদি কাঁপা কাঁপা হাতে রিপোর্ট পড়ে শান্ত দৃষ্টিতে তাকালো তীব্রর দিকে। আমি কখনো অ্যাবর্শন করব না, আমি পারবো না। হৃদির কথায় তীব্রর চোখ মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠল তীব্র। কি বললি? হৃদি কেঁদে দিল। আমি যাব না। হৃদির কান্নায় তীব্রর ভেতরে ঝড় বয়ে গেলেও সে চোখ মুখ শক্ত দাঁড়িয়ে আছে। তুই কি চাইছিস? বাচ্চার জন্য আমি তোর বলে দেই? আমির চৌধুরী এতক্ষণ চুপ থেকে বললেন, কি বলছিস এইসব? কি আছে রিপোর্টে? কেন ওকে অ্যাবর্শন করাতে চাইছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তীব্র উত্তর করল না, বাবাকে বলল। ওকে ওকে বল আমার সাথে যেতে। হৃদি চেঁচিয়ে উঠল, আমি কখনো বাচ্চা নষ্ট করব না, এতে মরে গেলে মরে যাব। চুপ।
ভয়ঙ্কর ধমকে কেঁপে উঠল হৃদি সহ সবাই। এই কথার জন্য একটা থাপ্পড় খেত আজ, তবে তীব্র আজ মারল না। দাঁতে দাঁত পিষে বলল, আমার শুধু তোকে চাই, চাই না তোকে হারিয়ে বাচ্চা, বুঝছিস তুই? চল। হৃদি এক পা দু পা পিছিয়ে গেল। বাচ্চা নষ্ট করবে ভেবেই আর মাথা কাজ করছে না হৃদির। হৃদি জানে তীব্র যা বলে তাই করে ছাড়ে, তাই কিছু না বুঝে শূন্য মস্তিষ্কে দৌড়ে উপরে উঠে চলে আসে। আস্তে আস্তে চেঁচিয়ে বলল, আমি আমার বাচ্চাকে চাই, ওকে এই পৃথিবীতে আনতে চাই। আমি যাব না আপনার সাথে। তীব্র ওর যাওয়ার দিকে তাকিয়ে আরো বিষিয়ে উঠল। কষ্ট কি তার হচ্ছে না? সে কি চায় না বাবা হতে? তার অস্তিত্বকে সে দুনিয়াতে আনতে চায় না? কিন্তু হৃদিকে হারিয়ে সে কখনো বাবা হতে চায় না। রিপোর্টে সাফ সাফ লেখা আছে, হৃদি বেবি কন্টিনিউ করলে তার বাঁচার চান্স 20%-এর কম। তীব্র হৃদির লাইফ 1%ও ঝুঁকিতে রাখতে চায় না, সেখানে তার বাঁচার চান্স 20%, বাকি 80% রিস্ক। প্রথম বেবি মিসক্যারেজ হওয়াতে হৃদির কনসিভ করার চান্স খুব কম ছিল। তীব্র তা মেনে নিয়েছিল, তার বউ হলেই চলবে। হৃদিকে তখনও জানিয়েছিল না এ ব্যাপারে তীব্র, কিন্তু হৃদির কনসিভের কথা শুনে কোথাও যেন ভয় পাচ্ছিল, যা সত্য হলো। কিন্তু এই বউ তার ভয়টা বুঝছেই না। বাচ্চা লাগবেই কেন, তিন্নি আছে তো। কিন্তু হৃদি তার কথা শুনছে না। এতেই রেগে সে হাতের কাছে যা পাচ্ছে তাই ভেঙে দিচ্ছে। মিশ্র একটা চাপা কষ্ট বুকে আঘাত করছে। রাগ কার ওপর, হৃদি নাকি পরিস্থিতি? বুঝছে না তীব্র। হৃদিকে হারিয়ে বাচ্চা নাকি বাচ্চা হারিয়ে হৃদি, কিভাবে চুজ করবে? এদিকে হৃদি তার কথা শুনছেই না, বেডরুমে গিয়ে বসে আছে। সে তো হৃদি ছাড়া বাঁচতে পারবে না। এই মেয়ে কেন বোঝে না সেটা। তীব্র পারছে না এই পরিস্থিতির সাথে লড়তে। আমির চৌধুরী ছেলেকে আজ থামানোর চেষ্টা করছে না। তিনি ছেলের অবস্থা হয়তো আন্দাজ করতে পারছেন, আবার হৃদির মাতৃস্নেহও বুঝতে পারছেন। এ কেমন পরিস্থিতি? অন্ধকার ঘরে এক কোণায় বসেই ঘুমিয়ে পড়েছে হৃদি। বুকে জড়ানো ছোট্ট বাবুর কয়েকটা জামা। তীব্র হাত বাড়ালো জামা নেওয়ার জন্য, কিন্তু কি ভেবে যেন হাত গুটিয়ে নিল। মুখের দিকে তাকিয়ে দেখলো কান্নার দাগ। বাইরের লাইটের আসা আলোয় শ্যামরাঙ্গা মায়াবী মুখখানা দেখে একধানি কিছুক্ষণ দেখলো তীব্র। এরপর তাচ্ছিল্য হাসল, ধীর আওয়াজে বলল, মায়া, মায়াবী। তীব্র চৌধুরী কি বশ করতে পেরেছেন আপনি? কি মায়া বেঁধেছেন বলুন তো? তীব্র চৌধুরীর কথা অমান্য করে এমন মানুষ তো তীব্র তার জীবনে দৌড় আশেপাশে রাখত না। অথচ দেখেন, আপনি সর্বদাই তীব্র চৌধুরীর কথা অমান্য করেন, তবুও সে আপনাতে আবদ্ধ। তীব্র চৌধুরী নিজের মতো মানুষকে চালাতে পছন্দ করে, অথচ আপনি তাকে আপনার মতো চালাচ্ছেন, আর সেও চলছে। ভাবা যায়? তীব্র কথাগুলো বলে একটু থামল, হাঁটু মুড়ে বসলো ঘুমন্ত হৃদির সামনে। তীব্র চৌধুরী বরাবরই আপনার কাছে পরাজিত। সে চাইলে আপনার সাথে লড়তে পারে না। আপনি তার সবচেয়ে বড় দুর্বলতা, আমার সবচেয়ে বড় শক্তি। তীব্র দুর্বল কোথায় জানেন? আপনাকে ছাড়া থাকতে হবে, বাঁচতে হবে, এটা ভাবলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। এটা আমার দুর্বলতা। ভীষণভাবে দুর্বল সে আপনার কাছে, আর আপনি সেই দুর্বল জায়গায় বারবার আঘাত করছেন। তীব্র আবারও একটু থেমে দেয়ালে হেলান দিয়ে বসে হৃদির দিকে তাকিয়ে বলে, আমি নিজের জিনিস অন্য কারো ধরাছোঁয়ার বাইরে রাখি। আমার ব্যবহৃত টিস্যু অন্য কেউ ব্যবহার করার সাহস পায় না। আমি যদি আমার সামান্য টিস্যু নিয়ে এত পসেসিভ হই, তাহলে তাহলে আপনার মধ্যে আমার জান আছে, সেটা নিয়ে আমি কতটা পসেসিভ হতে পারি? আমার আপনার জানের মধ্যে ছোট্ট একটা প্রাণ আছে, সেই প্রাণটাও আমার। গলা ধরে এলো তীব্রর, ধরা গলায় বলল, আমি ওই প্রাণটাকে চাই, খুব করে চাই। কিন্তু দেখেন, আপনি বুঝছেন না, আমাকে জেদ করে বসে আছেন। বাচ্চা চাই, বাচ্চা চাই, একবার ভাবছেন না আমার কথা? আপনি না থাকলে আমি কিভাবে থাকবো? আপনি না থাকলে আমিও নাই, তাহলে বাচ্চা থাকবে কার কাছে? অনাথ হয়ে যাবে না বেবিটা? আমি কিভাবে ওকে পৃথিবীতে একা রেখে যাব? আমার দুই প্রাণটাকে চাই, চাই মানে চাই। কিন্তু আপনি বলেন না যে আমি সবার সাথে লড়তে পারলেও ভাগ্যের সাথে লড়তে পারবো না, আর সেই ভাগ্য যদি আপনাকে নিয়ে নেয় তখন? আবারও গলা ধরে এলো তীব্রর। নিজেকে ভীষণ অসহায় লাগছে। আজ যেন তার কথা গোলমাল পাকাচ্ছে। কি বলছে, কেন বলছে জানে না, তবে বলতে ইচ্ছে করছে। সব সময় সাজিয়ে গুছিয়ে কথা বলা মানুষটা আজ ছন্নছাড়া কথা বলছে। মনের ভেতর অস্থিরতা টের পাচ্ছে। কি করবে সে? তীব্র জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। নিজেকে এতটা অসহায় কোনো দিন লাগেনি তীব্রর। আবারও হৃদির দিকে চোখ যেতেই দেখে হৃদি হেলে পড়েছে।
তীব্র দ্রুত উঠে হৃদির পাশে বসেই মাথায় এসে তার কাঁধের সাথে লাগে। তীব্র হৃদিকে না দেখে আবারও চাইল আকাশের দিকে। একটু পর হৃদিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। কারো ডাকে ঘুম ভাঙে হৃদির। চোখ খুলে রূপালীকে দেখে অবাক হয়ে বলল, দরজা কিভাবে খুললে? রূপালী মুচকি হেসে বলে, তীব্র খুলেছে, আমি না। হৃদি চট করে নিজের অবস্থান দেখে বুঝল তীব্র এসেছিল। চোখ ছলছল করে উঠল হৃদির। আপু তীব্র কোথায়? বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। যাওয়ার আগে আমাকে বলে গেল তোকে রাতের খাবার খাইয়ে দিতে। এই অবস্থায় না খেয়ে থাকা একদম ঠিক হবে না। হৃদি কিছু বলার আগেই দাদি আর আমির চৌধুরী রুমে ঢোকে। সবাই একদম নিশ্চুপ, চেয়েও পারছে না স্বাভাবিক হতে। আমির চৌধুরী হৃদির মাথায় হাত বুলিয়ে বললেন, খেয়ে নে মা। হৃদি ফুপিয়ে কান্না করে দেয়। তীব্র কোথায় আব্বু? আমির চৌধুরী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলেন, বাইরে যায়নি তীব্র, হয়তো ওর বিল্ডিংয়েই আছে। না খেয়ে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বি। খেয়ে নে মা। সবার জোড়াজোড়িতে দু লোকমা মুখে নিলেও এর বেশি গলা দিয়ে খাবার নামলো না। মন চাইছে তীব্রর বুকে মাথা রেখে শান্তিতে থাকতে। ছটফট করছে বুকের ভেতরটা। হুট করেই যেন কোথা থেকে ভেসে আসছে গিটারের সুর। এই বাড়িতে তো কেউ গান করে বলে জানা নেই হৃদির। তবে আমির চৌধুরীর কথায় অবাক হয়ে তাকালো হৃদি। আম্মা, তীব্রর গিটারের সুরটা এটা। দাদি হকচকিয়ে তাকালো আমির চৌধুরীর দিকে। হ্যাঁ বাবা। রূপালী অবাক হয়ে বলল, তীব্র গিটার বাজায়? আমির চৌধুরী আফসোসের সুরে বলল, গান করতো আগে। গান? গান। ওর মায়ের থেকে পাওয়া সুর তীব্রর। তিশা অনেক ভালো গান গাইতো। তীব্র মেডিকেলের স্টুডেন্ট হয়েও গানে তার খ্যাতি ছিল ভার্সিটি জুড়ে। বিভিন্ন ফাংশনে গানের জন্য ডাক হলেও তীব্র যেত না। গান তার ভালো লাগা ছিল, সেটাকে প্রফেশন করতে চায়নি। যখন ভালো লাগতো তখন গিটার তুলে গান গাইতো। কিন্তু তিশা মারা যাওয়ার পর তীব্রর ভালো লাগা গিটারও পরে রইল অন্ধকার স্টোর রুমে। সব শুনে রূপালী অবাক হলো। মনে মনে ভাবল, আর কত রূপ আছে এই ছেলের! আল্লাহ কি সব ট্যালেন্ট এই ছেলেকেই দিয়েছে? রূপালী ভাবনা থেকে বেরিয়ে হৃদির দিকে তাকিয়ে দেখলো হৃদি নেই। রূপালী খুঁজলো না, সে জানে গিটারের সুর তাকে কোথায় নিয়ে গেছে। হৃদি তীব্রর 3তলা বিল্ডিংয়ের ছাদে এসে থামে। কি মারাত্মক কণ্ঠস্বর! ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনো দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না তারে। এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। গানের গলায় যেন আবেগ মেশানো। হৃদি যেন বুঝতে পারছে তীব্রর কষ্টের কথা। হৃদি ধীর পায়ে এগিয়ে এলো কিছুটা। তীব্র এইটুকু গেয়েই থেমে গেল না, বাধ্য হয়ে থামল। ছুটে এসে জড়িয়ে ধরা মেয়েটাকে ধরতে গিয়ে গিটারটা নিচে পড়ে গেল। বন্ধ হলো গানের সুর। তীব্র কিছুটা ছাদের ধার ঘেঁষে বসেছিল। হৃদিকে বুকে শক্ত হাতে জড়িয়ে ধরে সরে আসে তীব্র। ধারণা ছিল না হৃদি আসবে। আমাদের বাচ্চাকে মেরে ফেলবেন না তীব্র, প্লিজ। কথাটা কলিজায় গিয়ে লাগলো তীব্রর। বাঁধন একটু শক্ত করে বসে রইল সেভাবে। সে চাইলেও তো পারবে না, মায়াপুরীর মায়ায় সে বাধা। ইস, দুনিয়াতে এত মায়া কেন? আগের তীব্রই তো ভালো ছিল, এখনকার তীব্রর মাঝে তো মায়ায় ভরপুর। যদিও তা অন্য জায়গায় খাটে না, এই এক জায়গায় এসেই থেমে যায় সে। আকাশ আজ পরিষ্কার না হলেও কিছু তারা মিটিমিট করে চলছে। তাতে অল্প সংখ্যক আলো ছড়াচ্ছে ধরণী জুড়ে। সেই আলোয় শ্যামরাঙ্গা মায়াবী মুখখানা দিকে চেয়ে আছে তীব্র। হৃদির ফুফিয়ে কান্না করা দেখছে তীব্র। মেয়েটার সব কিছুই এমন মায়া মায়া লাগে কেন? এই যে কান্না করছে তাতেও আদুরে বাচ্চা লাগছে। কতক্ষণ কাঁদবে আর? কান্না বন্ধ করুন বেগম চান। কণ্ঠে আজ তেজ নেই তীব্রর, আছে অসহায়ত্ব। হৃদি তবুও কেঁদেই চলছে দেখে তীব্র শান্ত স্বরে বলল, আপনি আপনার জীবনের রিস্ক নিয়ে বাবুটাকে চান, তাই তো? হৃদি মাথা দুলায় বাচ্চাদের মতো। হ্যাঁ, তার চাই। তীব্র হাসে। মাতৃস্নেহ সম্পর্কে অনেক শুনেছে সে, আজ দেখছে। ভাবনা ছাড়াই কত সহজে বলে দিল হ্যাঁ। কিন্তু এতে তার জীবন চলে যেতে পারে, সেদিকে কোনো চিন্তাই নেই। ঠিক আছে,
তবে আমার একটা শর্ত আছে। হৃদি অবাক হয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র সেই দৃষ্টি তোয়াক্কা করল না, শক্ত কণ্ঠে বলল। আপনার কিছু হলে আমি ওর দায়িত্ব নেব না। হৃদি আরো অবাক হয়ে তাকায়। মানে? মানে খুব সোজা, আপনার ভেবে চাই আর আমার আপনাকে চাই। আপনি নাই তো কিছুই নাই, বুঝছেন? হৃদি অবাক হয়ে কিছুক্ষণ তীব্রর দিকে তাকিয়ে থেকে মাথা দুলালো। হ্যাঁ, সে বুঝেছে। হৃদির মাথা দুলানো দেখে তীব্র কটমট করে চাইল, মনে মনে ভাবল। এই মেয়ে আমাকে এক আনাও ভালোবাসে না। তীব্র আবারও কটমট করে তাকালো। আপনার বাচ্চা, আপনি দেখবেন। হৃদি তীব্রর কথায় তোয়াক্কা না করে শোয়া থেকে উঠে তীব্রর বুকে মাথা এলিয়ে দেয়, মনে মনে বলল। এখানে আমি সব সময় নিরাপদ। আমি জানি আপনি আমার কিছু হতে দেবেন না, আর না বাচ্চার প্রতি কোনো অবহেলা করবেন। বাচ্চাটা কি শুধু আমার নাকি? নিজে এটাও কখনো করতে পারতো না, আর আমার উপর যত হুম্বি তুম্বি। নিজের বেডরুমে বসে আছে হৃদি, হাতে তার ম্যাঙ্গো জুসের গ্লাস। কিছুক্ষণ আগেই বমি করে ভাসিয়ে দিয়েছিল। তীব্র সব পরিষ্কার করে হৃদির জন্য ফ্রেশ জুস করে নিয়ে এসে হাতে ধরিয়ে দেয়। হৃদি অসহায় মুখে একবার গ্লাস তো একবার তীব্রর দিকে তাকাচ্ছে। দুদিন যাবৎ হৃদির সাথে দরকার ছাড়া কথা বলেনি তীব্র। হৃদি সারাদিন বকবক করলেও কিছু বলেনি, তবে খেয়াল রাখতে কোনো কমতি নেই। দেশের বড় বড় গাইনি ডাক্তার সহ বিভিন্ন সার্জারি ডাক্তারের সাথে কথা বলছে তীব্র। দুদিন ধরে ল্যাপটপ নিয়েই পড়ে আছে, চোখের নিচে পড়েছে কালো দাগ, হয়তো ঘুমায় না তাই। হৃদি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে গ্লাসটা রেখে সোজা গিয়ে তীব্রর কোলে বসে পড়ল। তীব্র বিরক্ত হয়ে বলল। দেখছেন না কাজ করছে? দেখছি তো, অনেক কাজ করেছেন, এখন বন্ধ করে রাখুন। আমাকে ডিস্টার্ব করেন না। জুস শেষ করেছেন? হৃদি উত্তর করল না। চু খাবো। হোয়াট, পাগল নাকি? সরুন। হৃদি সরল না, ওভাবেই বসে রইল। তীব্র বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল। হৃদি, ধৈর্য পরীক্ষা করিস না, আমার হাতে ধৈর্য নেই। হৃদি তবুও নড়ল না পর্যন্ত কাট কাট গলায় বলল। আমার এত ধৈর্য নেই। তীব্র হৃদির ঠোঁটে আলতোভাবে চুমু খেয়ে বলল। এবার সরুন। হৃদি ঠায় বসে আছে, সরছে না। তীব্র চরম বিরক্ত হয়ে বলল। আপনি কি চাচ্ছেন আমি কন্ট্রোলেস হয়ে যাই? বলে হৃদির ঠোঁট দিকে ঠোঁট এগোতেই হৃদি ঝটপট করে উঠে দাঁড়ালো। তীব্র মনে মনে হাসল। পাগল মেয়ে একটা। হৃদির রিপোর্ট নিয়ে মাত্রই ডক্টরের সাথে মিটিং শেষ করলো তীব্র। ল্যাপটপ বন্ধ করে পাশে তাকাতেই অবাক হলো, হৃদি গুটিসুটি মেরে সোফার এক কোণায় ঘুমিয়ে পড়েছে। মিটিংয়ের সময় যদিও হৃদির আবদার করেছিল তার বুকে ঘুমাবে, কিন্তু তীব্র এত টেনশনে ছিল যে রেগে ধমক দিয়েছে। তীব্র ভাবল বিছানায় হয়তো আরামে ঘুমাচ্ছে, কিন্তু নিজের পাশে দেখে অবাক হলো। তীব্র এগিয়ে হৃদির মুখের ওপর চুল সরাতেই পিটপিট করে তাকালো হৃদি। ঘুম ঘুম কণ্ঠে বলল। বুকে ঘুমোবো। তীব্র অবাক হলো, ঘুম ভেঙে গেল এত তাড়াতাড়ি। তার কাছে থাকলে তো উঠিয়ে নিয়ে গেলেও বুঝে না। তীব্র রাগী কণ্ঠে বলল। আমার কাজ আছে, আপনি পেছনে গিয়ে শুয়ে পড়েন। হৃদি আদুরে কণ্ঠে বলল। বাবুর ভয় করছে একা ঘুমাতে, সে তো তার মায়ের মতো নিরাপদ আশ্রয়ে ঘুমাতে চাইছে। তীব্র কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ উঠে বিছানায় শুয়ে পড়ল। হৃদি তীব্রকে বিছানায় যেতে দেখে বলল। আমাদের কেউ নিয়ে যান। আপনাদের পা আছে, হেঁটে এসে শুয়ে পড়েন। দেখছো বাবু, বাবা আমাদের একদম আদর করে না, আমরাও যাব না, কষ্ট হলেও এইভাবেই থাকবো। তীব্র 5 মিনিট অপেক্ষা করে কটমট করে উঠে বসল। হৃদিকে জেদ ধরে বসে থাকতে দেখে রেগে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল, আর নিজে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। হৃদিও কম যায় না, পিছন থেকে তীব্রর পেট জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তীব্র কিছু বলল না, এতে হৃদি থেমে নাই। পিঠে নাক মুখ ঘষছে দেখে তীব্র বিরক্ত হয়ে বলল। কি সমস্যা, ঘুমাচ্ছেন না কেন? বুকে ঘুমাবো। তীব্র আবারও কটমট করে বলল। আমার বুক আপনার বাবার সম্পত্তি না। বাবার না হোক, স্বামীর তো। তীব্র আর কথা বলল না। হৃদি উপায় না পেয়ে ব্যথার মতো আহ উহ করে। তীব্র সাথে সাথে হৃদির দিকে ঘুরতেই হৃদি ঝটপট তীব্রর বুকে ঢুকে জড়িয়ে ধরে। তীব্র চালাকি বুঝে ছাড়াতে চাইলে হৃদি হুমকি স্বরূপ বলল। একদম ছাড়াতে চেষ্টা করবেন না, তাহলে দাদির রুমে ঘুমোবো আমি আজ থেকে।
হুমকি হয়তো কাজে দিল। তীব্র চুপচাপ থাকলেও হৃদিকে জড়িয়ে ধরল না। হৃদি তার শান্তির জায়গা পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। হৃদি ঘুমাতেই তীব্র দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। মুখটা তুলে পুরো মুখে আদর করে দিল। দীর্ঘ শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। বিশিষ্ট ডাক্তারের পরামর্শ নিয়েছে তীব্র। এমন কেস অনেক পাওয়া যায়, তবে অনেক কমই দুইজনকে বাঁচাতে পারে তারা। হৃদির রিপোর্ট দেখে সবাই তাদের মতো সাজেশন দেয়। সবার সাজেশন ফলো করে তীব্র 9 মাসের চার্ট তৈরি করেছে হৃদির জন্য। বিদেশি ডাক্তার কিছু ব্যায়ামও সাজেস্ট করেছে, যা রেগুলার করতে হবে হৃদিকে। খাবারের দিকে বিশেষ নজর দিতে বলেছে, সাথে মেডিসিন তো আছেই। হারানোর ভয়ে ততস্থ তীব্র। দুইটা তার প্রাণ, যতই বলুক বেবি তার চাই না, কিন্তু হৃদির চেয়ে অনেক বেশি চায় সে এই বাচ্চাটা। একটি সুখী পরিবার চায় তার, তবে সেই পরিবার হৃদিকে ছাড়া গড়ে তোলা সম্ভব না। হৃদিকে হারালে তীব্রর বাঁচার সম্ভাবনা নেই। তাহলে এই বাবু? সব ভেবে দমবদ্ধ হয়ে আসছে তীব্রর। হৃদির পেটে হাত রেখে মনে মনে বলল, মাকে সাথে নিয়ে এসো এই দুনিয়ায়। মা ছাড়া তুমি আমি অচল হয়ে যাব। বাবা তোমাকে ভীষণ 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 ভালোবাসে শোনা। বাবা তোমাকে ভীষণ ভালোবাসে। এমন যদি হতো আমার জীবনে বিনিময়ে তোমাদের বাঁচানো যেত। তীব্রর মতো স্ট্রং একজন মানুষ কিনা ছন্ন ছাড়া কথা বলছে। ভয়, ভয় এমন একটা জিনিস যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। সেই ভয় যদি সবচেয়ে প্রিয় মানুষের প্রতি থাকে, তবে পুরো দুনিয়া বেকার মনে হয়। তীব্রর ক্ষেত্রেও তাই। ভয় কি জিনিস তা টের পাচ্ছে হারে হারে। রাতে ঘুমাতেও ভয় পায়। যদি তীব্রর ঘুমে থাকার কারণে হৃদির কিছু হয়ে যায়, তখন সোফায় বসে টিভি দেখছে হৃদি। পাশেই তিন্নি বসে আছে। তিন্নি একদম রূপালীর মতো স্বচ্ছ, শান্ত, রূপসী। এখন আদো আদো করে কথা শিখেছে। মেয়েটা বাবা চাচার ভক্ত। বাবা পেলে মাকে চিনেই না, চাচুকে পেলে তো কথাই নেই। দাদার সাথেও তার ভাব অনেক। তবে এরা না থাকলে হৃদি তার একমাত্র থাকার জায়গা। তিন্নি ছোট্ট হলেও কথাবার্তা একদম চৌধুরী বাড়ির মতো, মানে আর কি ম্যাচিওর। তো বকবে মামুনি, এটা বকিও না, এটা তো বাচ্চাদের খাবার। তিন্নির কথায় চিপসের প্যাকেটের দিকে তাকিয়ে লাস্ট চিপসটা মুখে পুরে নেয় হৃদি। মা আমার, সোনা আমার, একদম চাচু চামচাগিরি করবে না, আচ্ছা? মানে চাচুকে বলবে না যে মামুনি চিপস খেয়েছে। তিনি ভ্রু কুঁচকে তাকালো হৃদির দিকে। হৃদি অসহায় ফেস করে কাঁদো কাঁদো মুখ করে বলল, তোকে আমি কত ভালোবাসি জানিস? তাছাড়া আমি খাইনি, এই যে পেটের মধ্যে বসে আছে, ও বলছে খাবে তাই খেয়েছি। তোদ বাবু চিপস খেতে চেয়েছে। হ্যাঁ মা। তুমি খেতে চাওনি? না। আচ্ছা। হৃদি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পরপর গালে চুমুক বসিয়ে বলল, তুই তো আবার সোনা ময়না, ময়না পাখি আমার। তিন্নি মিষ্টি একটা হাসি দিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। হৃদি স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বেঁচে গেছে। 5টা মাস সে তীব্র টর্চার সহ্য করেছে। খাওয়া, পড়া, ঘুম সব তীব্রর মতো করতে হয়। প্রতিদিন ওই চেক আপ করা হয়। হৃদ মনে মনে ভাবে, এত কেয়ার তো একজন প্রধানমন্ত্রীরও হয় না। বাপরে, 6 মাস চলছে তার। এই 6 মাসে 600 রকম অত্যাচার হয়েছে তার উপর। হৃদির বসে থাকার মাঝেই তীব্র প্রবেশ করে সদর দরজা দিয়ে। তিনি তীব্রকে দেখেই দৌড় দিল। তীব্র তন্নিকে কোলে তুললে চাইল হৃদির দিকে। হৃদি মেকি হাসি দিয়ে চাইল তীব্রর দিকে। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সোফায় বসে তিন্নিকে কোলে বসিয়ে বলল, আজ তোমার মামনি কি তোমার খাবার খেয়েছে? তিন্নি গম্ভীর মুখে একবার তীব্র তো একবার হৃদির দিকে তাকালো। পরক্ষণে মাথা ঝাঁকিয়ে না বলল। হৃদি তিন্নির মাথা ঝাঁকানো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও ফেলা হলো না তিন্নির পরের কথায়। মামুনি খায়নি তো, পেটে তোদ বাবু কেটে। হৃদির চোখ বড় বড় করে তাকালো তিন্নির দিকে। তিন্নির সেদিকে খেয়াল নেই। চাচুর কোলে থেকে বাবাকে দেখেই নেমে দৌড় দিয়ে বাবার কোলে চড়ে বসেছে। তীর পেছনে দাঁড়িয়ে থেকে সব শুনে করুণ মুখে হৃদির দিকে তাকালো। মেয়েকে সে সদা সত্য বলতে বলেছে, কিন্তু এই সত্য আজ হৃদির ফাঁসি হয়ে যাবে। ভাবেনি তীর বেচারি এমনিতেই তীব্র টর্চার সহ্য করছে, তার ওপর আবার আজকের ঘটনা। আহা, বেচারি হৃদির জন্য মায়াও হলো। তবে তীব্রর দিক থেকে দেখলেও তীব্রর ভয়টা প্রখর। সামান্য তিল পরিমাণ এদিক ওদিক সহ্য করে না তীব্র হৃদির ব্যাপারে।
পেছনে এসে আমির চৌধুরীও দাঁড়িয়েছে। সব বুঝে উনি চেয়ে দেখছেন আশেপাশে সোফা আর ফুলদানির দিকে। নিশ্চয়ই আজ এদের ওপর রাগ ঝাড়বে তীব্র। আহারে, হৃদিও করুণ চোখে চেয়ে আছে তীব্রর দিকে। তীব্র শান্ত দৃষ্টিতে হৃদিকে দেখে ওপরে চলে গেল। তীব্রকে ওপরে যেতে দেখে ফোঁস করে শ্বাস ছাড়ল তীর। বড়সড় একটা ধামাকার জন্য বুকটা দুরুদুরু করছিল। যাক, বেঁচে গেছে এবার। আমির চৌধুরীও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোফায় গিয়ে বসলেন, কিন্তু ওনার স্বস্তি বেশিক্ষণ টিকল না। যেমন গটগট করে ওপরে গিয়েছিল তীব্র, তেমনি গটগট করে নিচে নেমে হৃদিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তীর আমির চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। মনে মনে প্রার্থনা করে বলল, আল্লাহ রক্ষা করো, একটা মাত্র শালি আমার। করিডোর দিয়ে যেতে যেতে হৃদি ভয়ে ভয়ে বলল, আসলে হয়েছে কি, বাবুর খেতে ইচ্ছে করছিল। হৃদির কথা শেষ করার আগেই তীব্র হৃদিকে সাবধানে বেডে বসিয়ে দেয়। হৃদি অসহায় মুখ করে তীব্রর দিকেই তাকালো। নিশ্চয়ই আজ তাকে মেরে তক্তা করে ফেলবে তীব্র। এমন ভাবনা থেকে হৃদি কাঁদো কাঁদো গলায় বলল, শুনুন না, আপনার এই বাচ্চাটা খুব পেটুক একদম। আমার কোনো দোষ নেই, সত্যি। তীব্র কিছু না বলে কাবার থেকে অনেকগুলো চকলেট বের করে হৃদির হাতে দিল। গম্ভীর মুখে বলল, খাও। হৃদি চমকে উঠল এতগুলো চকলেট দেখে। খুশিতে আত্মহারা হয়ে গেছে যেন। তীব্রকে তোয়াক্কা না করে চকলেট খুলে খেতে শুরু করলো। তীব্র চুপচাপ দাঁড়িয়ে আছে। সে রেগেই চকলেট বের করে দিয়েছিল। নে, কত পারবি খা, এইটাই ভাবনা থেকে। তবে হৃদির খাওয়ার দেখে রাগ বেশিক্ষণ টিকল না। পুরো মুখে চকলেট লেগে আছে। বাচ্চারাও এর চেয়ে ভালো করে খায়। হৃদি খাওয়ার ফাঁকে একবার তীব্রকে দেখে খাওয়ার অফার করলেও তীব্রর কোনো প্রতিক্রিয়া নেই দেখে আবারও নিজের খাওয়াই মনোযোগ দিল হৃদি। খাওয়ার মাঝেই হুট করে থেমে গেল হৃদি। শিরশির করে উঠল শরীর। চকলেট মাখানো হাতটা চলে গেল তীব্রর চুলের ভাঁজে। আবেশে চোখ বন্ধ করে নিল। ধুকপুক করছে বুক। একটু পরে তীব্র হৃদিকে ছেড়ে চাইল হৃদির মুখের দিকে। হৃদির চোখ তখনও বন্ধ। তীব্র হৃদির বন্ধ চোখের ওপর চুমু দিল। হৃদির চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। এই 5 মাসে তীব্র হৃদির কাছে আসেনি। কপালে চুমু ব্যতীত গভীর সম্পর্ক হয়নি তাদের। হৃদি মুখে না বললেও অভিমান হতো। অভিমান আর অভিযোগ মিলিয়ে হৃদির মনে কোথাও এই ধারণা জন্মেছে যে তীব্রর কাছে হয়তো তাকে আর ভালো লাগছে না। অনেকটা মোটা হয়েছে সে এই 5 মাসে। শরীর ফুলেছে। এমনিতেও সে সুন্দরী না। প্রেগনেন্সির অনেক সাইড ইফেক্ট, অনেকটা পরিবর্তন এসেছে তার মাঝে। তবুও কখনো মুখ ফুটে বলা হয়নি তীব্র কেন তাকে স্পর্শ করছে না। অনেক অভিমানী হয়েছে সে তীব্রর সাথে থেকে। আগে অভিমান, অভিযোগ জিনিসটা তার ডিকশনারিতে ছিলই না। চাওয়ার থেকে বেশি পেয়েছে সে। অনেক বেশি ভালোবাসা দিয়েছে তীব্র তাকে। এর বেশি আর কিছু চাওয়ার নেই। এই ভালোবাসাটুকু নিয়ে সে মৃত্যুবরণ করতেও প্রস্তুত। কাঁদছেন কেন জান? তীব্রর কথায় চোখ মেলে তাকায় রীতি। টলমলে চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তীব্র। মুখে না বললেও হয়তো কথার আদান প্রদান হচ্ছে। রীতি মুচকি হেসে বলল, অনেক দিন পর বিশেষ মুহূর্ত পেলাম, তাই হয়তো। তীব্র কিছু বলল না, চেয়ে রইল হৃদির চোখের দিকে। হৃদি আবারও বলল, ছাড়ুন, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তীব্র শুনল না। হৃদির কপালে কপাল ঠেকিয়ে নিঃশব্দ কণ্ঠে বলল, বেশি শক্ত হচ্ছে আপনার সাথে, তাই না? হৃদি অবাক হলেও তাৎক্ষণিক মাথা নাড়িয়ে না বুঝালো। তীব্র নাকে নাক ঘষে একই ভঙ্গিতে আবারও বলল, আপনার প্রতি চাহিদা কমে যাচ্ছে, তাই না? হৃদি কিছু বলতে গেলে তীব্র হৃদির ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, আপনার কাছ থেকে নিজেকে রক্ষা করতে আমার অনেক যুদ্ধ করতে হচ্ছে। আপনি জানেন না আপনার থেকে দূরে থাকতে আমার কষ্ট হচ্ছে, জানেন না আপনি আমার কাছে নেশার চেয়ে ভয়ঙ্কর নেশা। এই নেশা আমার এক জন্মে কাটবে না বেগম চান। তীব্র হৃদির কপালে উষ্ণ অধর ছুঁয়ে দিয়ে আবারও বলল, আমার এই গোলমোলো বউটা ভীষণ সুন্দর, সবচেয়ে সুন্দর। আমার অন্ধকার জীবনের আলো আপনি চান, সব মেনে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে। অপেক্ষা শুধু বেবি আসার। হৃদি ঝট করে তীব্রকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। সে জানে তীব্র তাকে কতটা ভালোবাসে। তবুও একটু অবহেলায় কেমন অভিমানী হয়ে উঠেছিল মনটা। তীব্র বুকে চেপে ধরল হৃদিকে। মনে মনে বলল, আমার অভিমানী বেগম চান, ভীষণ ভালোবাসে আপনাকে। দেখতে দেখতে সময় এসে ঠেকেছে 8 মাসে। হৃদির বর্তমানে চলছে 8 মাস। ভারী পেট নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করতেই এগিয়ে আসে মেঘলা আয়ান। আয়ান ক্ষিপ্ত মেজাজে বলল,
তোর পরীক্ষাটা না দিলে কি চলছিল না ঋতু? এই সিরিয়াস সময় তোকে কেন অ্যালাউ করলো তীব্র স্যার? সেটাই বুঝছি না। 1 বছর পর ডাক্তার হলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না? আয়ান ঠিক কথাই বলেছে ঋতু। আর কত সুবিধা নেব বলতো? নোটস সহ বাকি সব বাসায় বসেই পেয়ে গিয়েছি। পরীক্ষা না দিলে খুব কষ্টটা বৃথা যাবে যে আমার। তাই বলে এই অবস্থায়? তার চেয়ে বড় ব্যাপার, ভাইয়া তোকে হ্যালো করলো। তোর মনে হয় উনি আমায় অ্যালাউ করবেন? অনেক খাটাখাটুনির পর মেনেছে সে। মেঘলা, আয়ান আরও কিছু বলার আগেই সেখানে 3জন টিচার উপস্থিত হয়। তার মধ্যে তীব্র আছে। হৃদির জন্য তীব্র আলাদা বসার ব্যবস্থা করেছে। একই রুমে সিরিয়াল অনুসারে হলেও হৃদির চেয়ার আলাদা। হৃদি নিজের জায়গায় বসতেই খাতা দেওয়া শুরু হয়। একটু পরে প্রশ্নপত্রও দেওয়া হয়। প্রশ্ন দেখে হৃদি ভুরু কুঁচকে তাকালো। সব প্রশ্ন তার পড়া। হৃদি লিখতে শুরু করতেই আশেপাশের ফিসফিস কথা শুনে অবাক চোখে তাকালো তাদের দিকে। বরের হসপিটাল যেহেতু নিশ্চয়ই প্রশ্নপত্র আগে পেয়েছে। দেখছিস না, প্রশ্নপত্র পেয়ে লেখা শুরু করে দিয়েছে একদম। এমন ঢং করে আবার পরীক্ষা দিতে আসার কি হয়েছে? সে তো এমনিতেই পাস। হ্যাঁ, ভবিষ্যতে অটো পাস ডক্টর। চেয়ার দেখেছিস? একদম আরামদায়ক চেয়ার দিয়েছে বসতে। আরও অনেক কিছু বলছে, তবে হৃদির আর শুনতে ইচ্ছে হলো না। নিজেকে শক্ত করে লেখায় মনোযোগ দিল। তবে মানুষ তো। চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি, যা গিয়ে পড়ল খাতার ওপর। সাবধানে চোখের পানি মুছে মাথা নিচু করে লেখায় মন দিল আবার। কিন্তু এত সাবধানতার পরেও কারো তীক্ষ্ণ দৃষ্টিতে আটকে গেল। ভেজা চোখ মুহূর্তের মাঝেই এলোমেলো করে দিল তীব্রকে। আশেপাশের ফিসফিসানি তীব্রর কানেও এসেছে। সে চোখ মুখ শক্ত করে বসে আছে। পারলে এক্ষুনি গিয়ে 4টা চর বসিয়ে দিয়ে আসতো মেয়েগুলোকে। তীব্রকে আর চোখে একবার দেখলেন ডক্টর আশিক মাহমুদ। ডক্টর আশিক মাহমুদ একজন বুদ্ধিমান বিচক্ষণ ডক্টর। আশেপাশের ফিসফিসানি ওনার কানেও এসেছে। তীব্রর রাগ সম্পর্কে ওনার ধারণা আছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে উনি শক্ত মুখে বসা তীব্রকে আরও একবার দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন, সবাই শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখুন। আর আপনাদের উদ্দেশ্য কিছু কথা। হসপিটালের প্রশ্ন কখনো আজ পর্যন্ত পরীক্ষার আগে কেউ কখনো পায়নি। সেই যে ব্যক্তিই হোক না কেন, এগুলো আগে ডাক্তার ত্রিপুর চৌধুরীর হেফাজত থাকলেও তিনি এবার প্রশ্নপত্রের দায়িত্ব থেকে দূরে থেকেছেন। কারণটা আপনাদের জন্যই। আপনাদের সাথেই পরীক্ষা দিচ্ছে ওনার স্ত্রী মিসেস রিদিতা ত্রিব্য চৌধুরী। বিষয়টি নিশ্চয়ই বুঝেছেন, তাই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিবেন আশা করছি। সবাই একবার হৃদিতা আর তীব্রকে দেখে লেখায় মনোযোগ দিল পুনরায়। তাদের ফিসফিসানি যে স্যারদের কানে যাবে আশা করেনি তারা। তীব্র সব কিছু মনিটর করে বেরিয়ে গেল। তার কাজ ছিল এতটুকুই। এখন নিজের রুমে বসে পরীক্ষার হলের সিসিটিভি ফুটেজ চেক করছে। চেক বলতে হৃদিকে দেখছে শুধু। মেয়েটা লেখায় ব্যস্ত। তীব্র চাইলেই হৃদিকে সব সুবিধা দিতে পারত, তবে হৃদি চায়নি সেসব। যেখানে তার জীবন আছে ঝুঁকিতে, সেখানে সে পরীক্ষা দিচ্ছে। ক্লাসে তীব্র আসতে না দিলেও আয়ান মেঘলার কাছ থেকে নোট নিয়ে পড়েছে হৃদি। তীব্র চাইলেই প্রশ্ন এনে দিতে পারত, কিন্তু এতে সবার প্রতি অন্যায় করা হবে। তাই সে এর দায়িত্ব থেকেই দূরে থেকেছে, যেন এটা নিয়ে কারো মাঝে কোনো অযাচিত কথা না হয়। অথচ হলো তাই। পরীক্ষার খাতা নিতেই হৃদির চেয়ারে আরাম করে বসল। মেঘলা, আয়ান দুজনেই এসে হৃদির পাশে বসল। ওরা যখন এসব বলছিল তখন চুপ করেছিলি কেন? বলতে পারিসনি কিছু? তোর উচিত। মেঘলা কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় তীব্র। বসা অবস্থায় হৃদির হাতে জুসের গ্লাস ধরিয়ে দেয় তীব্র। হৃদি অসহায় মুখে তাকিয়ে আছে তীব্রর দিকে। সেদিকে তীব্রর কোনো ধ্যান নেই। সে প্রেশার মাপতে ব্যস্ত। বুঝলে আয়ান, কিছু মানুষ শুধু আমার সাথেই পারে, বাকি সবার বেলায় তো সে ধোয়া তুলসী পাতা। তীব্রর কথার মানে বুঝে আয়ান হেসে তাকালো হৃদির দিকে। মেয়েটাকে যেন আরো বেশি মায়াবী লাগছে। অনেক দিন দেখা হয়নি হৃদিকে। সে অন্য কারো এটা মন মানতে চায় না এখনো। আয়ান গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক বলেছেন স্যার। মেয়েরা এমনই সাজে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, পারে শুধু কাঁদতে। কাঁদতে দিন এদের, কাঁদতে দিন। এরা এদিকে এক্সপার্ট। হৃদিতা কটমট করে বলল, মেঘ, তুই কিছু বলছিস না কেন? মেয়ে কি বলবে? চলো কিছুক্ষণ রেস্ট করে বাসে যেতে হবে।
হৃদি কটমট করে আয়ানের দিকে তাকিয়ে ভেংসি কেটে উঠে দাঁড়াতেই তীব্র কোলে তুলে নেয়। হৃদি হতভম্ব হয়ে তীব্রর দিকে তাকিয়ে আছে। হৃদি কিছু বলার আগেই তীব্র বলল, আয়ান, মেঘলা তোমাদের বান্ধবী লজ্জা পাচ্ছে, অথচ দিনে ঘন্টায় ঘন্টায় বাসে আমার কোলে উঠে বসে থাকে। মেঘলা হো হো করে হেসে উঠল। হৃদি তীব্রর কথায় লজ্জায় আড়ষ্ট হয়ে মিইয়ে গেল। তীব্র হৃদিকে লজ্জা পেতে দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। যাক, মন অন্যদিকে ঘুরছে। তীব্রর কেবিনে আসতেই হৃদিকে চেয়ারে বসিয়ে দেয় তীব্র। কোনো কথা ছাড়াই অন্য চেয়ারে বসে হৃদির পা নিজের কোলে তুলে নেয়। আরে কি করেছেন? যা রোজ করে। এখন আমরা হসপিটালে? তো 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 কি মানুষ দেখলে কি ভাববে? কোথায় মানুষ? না মানে বলছিলাম কি বলছিলে? ভালোবাসি। তীব্র হেসে উঠল, প্রাণ খোলা সেই হাসি। এই হাসি দেখলে দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যায় হৃদির। হৃদি ফটাফট তীব্রর ঠোঁটে চুমু খেল। তীব্র অসহায়ের মতো করেই বলল, এত ছোট স্পর্শ কেন? হ্যাঁ, এইটুকুই পাবেন। বেবিটা আসতে দাও, তোমাকে তো আমি দেখে নেব। সুযোগে সদ্ব্যবহার করা, তাই না? হ্যাঁ, আমিও দেখে নিব। তীব্র হৃদির দিকে তখনকার জুসের গ্লাসটা দিয়ে বলল, জলদি খেয়ে নিন। বলেই হৃদির ফুলে যাওয়া পা জোড়া আলতো হাতে মালিশ করতে লাগলো। হৃদি খাওয়ার ফাঁকে ফাঁকে তীব্রকে দেখছে। এই কয় মাসে অনেকটা পরিবর্তন এসেছে তীব্রর। চোখের নিচে কালি জমেছে। কত নির্ঘুম রাত কাটিয়েছে তার জন্য। হারানোর ভয়ে জেগে থেকেছে। ইস, রাজ কপাল আমার। হৃদির ভাবনার মাঝেই তীব্রর কাজে হতভম্ব হয়ে গেল। লোকটা সবসময় এমন কেন করে, অশুভ পুরুষ? একটু পরে হৃদিকে ছেড়ে ঠোঁট মুছে নিজের জায়গায় গিয়ে বসে তীব্র। জলদি ফিনিশ করেন, নয় আমিও খাওয়াতে জানি। হৃদি মুখ ফুলিয়ে জুসের গ্লাস হাতে নিয়ে মুখে তোলে। মনে মনে খাবার নিয়ে অত্যাচার করার জন্য হাজারটা বকাবকি করছে। তীব্র হৃদির ঠোঁট বিড়বিড়ানো দেখে মুচকি হাসল। হৃদির খাওয়ার মাঝেই তীব্রর কেবিনে ঢোকে মোনা। মোনাকে দেখে পা নামাতেই চাইলে তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। হৃদি জোর করলে পা চেপে ধরল। মোনা হৃদির কাচুমাচু মুখ দেখে হেসে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই দিদি, সরি, আসলে এই সময় আসতাম না, কিন্তু ফাইলটা অনেক জরুরি তাই দিতে আসতেই হলো। ছি আপু, আপনি কেন সরি বলছেন? বসুন প্লিজ। মোনা কিছু বলার আগেই পেছন থেকে বেরিয়ে আসে 5 থেকে 6 বছরের একটা বাচ্চা ছেলে। মোনা বাচ্চা ছেলেকে দেখে হৃদিকে বলল, তুমি আর মুগ্ধ তুমি? মুগ্ধ চশমা ঠেলে তাকালো হৃদির দিকে। মায়ের আঁচল ধরে একবার হৃদি তো একবার তীব্রকে দেখল। হৃদি হাত বাড়িয়ে মুগ্ধকে কাছে টেনে আনল। ধবধবে সাদা কিউট একটা বাচ্চা, একদম মায়ের মতোই সুন্দর। হৃদি এটা ওটা জিজ্ঞেস করতেই আছে। মুগ্ধ শুধু মাথা নেড়ে হ্যাঁ না বলছে। তীব্র বাচ্চাটাকে টেনে নিজের কোলের ওপর বসায়। হৃদির যেন সুবিধা হলো। সে গাল টেনে বলল, তুমি এত কিউট কেন? মুগ্ধ ফ্যাল ফ্যাল করে তাকালো হৃদির দিকে। একবার মায়ের দিকে তাকিয়ে আবারও তাকালো হৃদির দিকে। টকটকে গোলাপি রঙের ঠোঁট দুটো কিছু ফাঁক করে বলল, আম্মু দানে, আমি জানি না তো। ছেলের কথায় মৃদু হাসলো মোনা। হৃদি এমন কথায় হো হো করে হেসে উঠল। মা ভক্ত ছেলে মুগ্ধ। তাহলে তোমার আম্মুকেই জিজ্ঞেস করো তুমি এত কিউট কেন। কি গো আপু, এত কিউট কেন তোমার ছেলে? মোনা মৃদু হেসে বলল, হৃদি তুমিও না, তোমরা থাকো, আমি এখন আসি। মুগ্ধকে খাইয়ে মেডিসিন দিতে হবে। তীব্র, এই ফাইলে মুগ্ধর সব রিপোর্ট আছে, একটু দেখে নিও। তীব্র মুগ্ধকে কোল থেকে নামিয়ে ড্রয়ার খুলে বড় একটা কিটক্যাট চকলেট দিল। চকলেট পেয়ে মুগ্ধ হেঁটে মায়ের কাছে এসে দাঁড়ালো। আবারও ফিরে হৃদির কাছে এসে দাঁড়ালো। হৃদি ফিরে আসতে দেখে বলল, কি হয়েছে বাবা, কিছু বলবে? মুগ্ধ কিছু না বলে হৃদির গালে চুমু দিয়ে আবারও মায়ের কাছে দাঁড়ালো। মুচকি হেসে মায়ের হাত ধরে বেরিয়ে গেল। হৃদি সেদিকে তাকিয়ে হাসল। মুগ্ধ মোনার ছেলে। স্বামীর সাথে ডিভোর্সের পর ধরা পড়ে মুগ্ধর হার্টে ছিদ্র। প্রথম যেদিন মোনাকে তীব্রর হাত ধরে কাঁদতে দেখেছিল, সেই কাদার কারণটা ছিল মুগ্ধ। ছেলের অসুস্থতা মেনে নিতে পারছিল না মোনা। সব হারিয়ে ছেলেটাই তার বেঁচে থাকার কারণ। তীব্র সব বলেছে হৃদিকে, যদিও আগে হৃদি জানতো না এসব। মুগ্ধের অপারেশনের পর হৃদিকে জানায় তীব্র। এতে হৃদির অনুশোচনা হয়েছিল। ভুল বুঝেছিল সে মোনা আর তীব্রকে। হৃদি ক্ষমাও চেয়েছিল।
প্রথমবার মুগ্ধকে দেখে সত্যি মুগ্ধ হয়েছিল সে। খুব সুন্দর শান্ত একটা বাচ্চা, যাকে বলে অতিরিক্ত ঠান্ডা বাচ্চা। দেখলেন বাচ্চাটা কত কিউট? দেখলাম। তুমি বাচ্চা নাকি মুগ্ধ? হৃদি কটমট করে কিছু বলার আগেই তীব্র বলল, নো মোর ওয়ার্ড। কি হয়েছে? কি আবার হবে? আপনার ধমক শুনে সে রেগে আমায় কি করেছে? বাপের কথা একদম, বাচ্চাও তার দলে। তীব্র হাসল, হাত বাড়িয়ে হৃদির পেটের ওপর হাত রাখল। প্রতিদিন সন্তানের সাথে যুক্তি পরামর্শ করে প্রতিদিন তীব্র। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সন্তানের সাথে কথা বলে, তাই সে তার দলে। এটা হয় হৃদি ঘুমিয়ে যাবার পর তাদের গোপন আলোচনা। তীব্র কথাগুলো ভেবে আলতো করে চুমু দিয়ে বলল, মাম্মাকে কষ্ট দিও না বাবাই। হৃদি তীব্রর দিকে তাকিয়ে মনে মনে হাসল। রোজ রাতে হৃদি ঘুমানোর পর তীব্র আলোচনায় বসে তার সন্তানের সাথে। সে কত কথা, কোথায় কি হয়েছে, কার আজ অপারেশন করেছে, কেমন ফিলিংস হয়েছিল, আজ অফিসে কি কি হয়েছে, কে তার হাতের দাবাং মার্কা চর খেয়েছে, কোনটা কার বেশি ভালো হবে, তোমার মা কেন এটা করে, কেন কথা শোনে না। হৃদি আশ্চর্য হয়ে যায় তীব্রর এমন কথায়। আজ পর্যন্ত তার সাথে এসব কথা কখনো শেয়ার করেনি। রাগে হৃদির তখন ইচ্ছে করে উঠে তীব্রর সাথে তুলকালাম ঝগড়া করতে, তবে সে ওঠে না। তীব্র যদি বুঝতে পারে সে জেগে আছে, তাহলে আর হয়তো কথা বলবে না। তবে মনে মনে ভেংসি কেটে বলল, বাবু চাই না ওনার। তাহলে এত গল্প কেন? ঢং। পরক্ষণে আবার তীব্রর কথায় বুকটা ধরফর করে ওঠে। প্রতিদিন তীব্র আলোচনার শেষে সময়ে এসে বলে, শোনো বাবাই, আমি প্রতিদিনই তোমাকে বলি তুমি একজন যোদ্ধা। যুদ্ধ করে হলে আম্মুকে নিয়ে পৃথিবীতে আসো। দরকার হলে ভাগ্যের সাথে লড়াই করে এই পৃথিবীতে আসবা। আম্মু ছাড়া পৃথিবী সুন্দর হয় না বাবা। আম্মু না থাকলে আমাদের জীবন কিন্তু থমকে যাবে। বাবার প্রাণ ভোমরা তোমরা। একটারও কিছু হলে অর্ধেক মরে যাব। আমার তোমাদের দুজনকে চাই একসাথে। হৃদি সব ভেবে মুচকি হাসল। এই হাসিতে রয়েছে লুকানো ভয়, হারিয়ে ফেলার ভয়, নয়তো হারিয়ে যাবার ভয়। তবুও আল্লাহর কাছে রোজ তার একটাই প্রার্থনা, আমাকে যদি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়, তাহলে আমার অস্তিত্বে ধারণ করা মানুষ দুটো যেন সর্বদা ভালো থাকে। আল্লাহ, কার চাওয়া পূরণ হবে, কারটা থাকবে শুধু চাওয়াই হয়েই, তা তো সময় বলবে। অপেক্ষা শুধু সময়ের। আগামী দিনের সময় তাদের তিনজনের জীবনে কোন মোড় নেবে তা অজানা। কে বাঁচবে, কে থাকবে, তার হিসাব হয়তো সময় করে দেবে। তবে একটা কথা বলি, মানুষ ভালোবাসা ছাড়া মরে যায় না, তারা বাঁচে, কিন্তু জীবন্ত লাশ হয়ে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। মাস পর চারদিকে শুনশান নীরবতা, গ্রামীণ পরিবেশ। এই নীরবতা যেন আরো গভীর মনে হয়। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে হৃদি। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রুধারা। কি দেখছিস হৃদু? হৃদের কথায় পাশে তাকায় হৃদি। হৃদকে দেখে অবাক হয়ে বলল, তুমি কখন এলে ভাইয়া? হৃদ উত্তর দেয় না। হৃদি উত্তর না পেয়ে বলল, দেখেছো ভাইয়া আকাশে কত তারা? হ্যাঁ তো। জানো ভাইয়া, তীব্র আর আমি প্রায় রাতেই আকাশের তারা গুনতাম। তারা গুনলে নাকি মন ভালো হয়ে যায়। হৃদ রেগে বলল, তোকে কতবার বলেছি ওই জঘন্য চরিত্রহীন মানুষটার নাম মুখে নিবি না তুই। সে তোকে ছেড়ে তার স্ত্রী সন্তান নিয়ে যখন ভালো আছে, তাহলে তুই কেন ভাবছিস ওই লোকের কথা? হৃদিতা মুচকি হাসল, চোখে পানি, মুখে ব্যথাতুর হাসি। দারুণ কষ্ট নিয়েই বলল, ভালোবাসি যে ভাইয়া, এই যে আকাশ দেখছো না, এক আকাশ পরিমাণ ভালোবাসি ওনাকে আমি। উনি আমার জীবন পূর্ণ করেছে যে অধিক ভালোবাসায়। তাই ভালোবাসায় নাকি ঘৃণায় তোকে ঘৃণা করে সে হৃদি? এই কথা ভুলে যাস না। তুই ভুলে যাচ্ছিস সেই দিনের কথা। দোস্ত আমার ভাইয়া, আমি যে যোগ্য না ওনার। তীব্র ঠিকই বলেছে, আমি তার ভালোবাসা পাওয়ার যোগ্য না, আমি মা হওয়ার যোগ্য না, এক কথায় আমি কোনো কিছুরই যোগ্য না। হৃদ তাকালো হৃদিতার দিকে। কয় মাসে মেয়েটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। না ঠিকমতো খায় আর না ঘুমায়। অনেক কষ্টে একটু সামলিয়ে উঠেছে। সেদিন যদি সঠিক সময়ে সে না আসতো। হৃদ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খাবি চল। খিদে পাইনি ভাইয়া। অনেক হয়েছে, অনেক শুনেছি তোর কথা। খাবি চল, কাল তোর হসপিটালে ডিউটি আছে।
এভাবে চললে হবে? চল, আমি না থাকলে তো খাওয়াটাও ঠিক মতো করিস না। হৃদ এক প্রকার জোর করেই রিদিকে খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে ঘুমাতে পাঠিয়েছে। হৃদির সাথে জোর না করলে সে কিছুতেই নিজের খেয়াল রাখবে না। হৃদি বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসছে না, তাই দুটো ঘুমের ঔষধ খেয়ে নেয়। এটা এখন তার রোজকার অভ্যাস। এই কয় মাসে এটা তার ঘুমের সঙ্গী। এখন তো আর কারো প্রশস্ত বুকে মাথা এলিয়ে রাখতে পারে না হৃদি, তবে ইচ্ছে আছে ওই বুকে মাথা রেখে শান্তিতে যেন মরতে পারে সে। শহর থেকে কিছুটা দূরে অবস্থিত পলাশপুর গ্রাম। ছোট্ট একটা গ্রাম হলেও বেশ উন্নত। সেই গ্রামের হসপিটালে ডক্টর হিসেবে কাজ করছে হৃদি। মাসখানেক আগে জয়েন্ট হয়েছে। গ্রামের চেয়ারম্যান মনসুর আলী নিজেও একজন ডক্টর। ডক্টর আর চেয়ারম্যান হিসেবে ওনার নাম ডাক অনেক। তিনি হৃদিকে চাকরিটার জন্য বেছে নিয়েছেন। মূলত হৃদিকে চিনে আগে থেকে। একবার ঢাকা থেকে ক্যাম্পিংয়ের জন্য এসেছিল তারা এখানে। সেই থেকেই ওনার পছন্দ হৃদিকে। মেয়েটা যেমন ভালো ডক্টর তেমনই ভালো মানুষ। হৃদি শহর থেকে দূরে কোনো হসপিটালে কাজ করতে চেয়েছিল, তাই গ্রামের বিভিন্ন ছোট্ট ছোট্ট হসপিটালে সে অ্যাপ্লাই করেছিল। অদ্ভুতভাবে সব হসপিটাল তাকে রিজেক্ট করে দিয়েছে, শুধু এই হসপিটাল ছাড়া। হৃদির উদ্দেশ্য টাকা ইনকাম করা না, মানুষের সেবা করা। তাই যেখানে সেবার সুযোগ পেয়েছে সেখানেই চলে এসেছে। হৃদি শহর থেকে দূরে এসেই গ্রামে থাকে মাসখানেক ধরে, মনসুর আলীর বাসায়, যা হসপিটালের কাছেই। ওনারা পরিবার সমেত গ্রামের জমিদার বাড়িতে থাকেন। এই বাড়িটা 2 তলা বিশিষ্ট। নিচে একটা পরিবার থাকে আর ওপরে হৃদি একা থাকে। যদিও মাঝে মাঝে হৃদ আসে। 2 রুম বিশিষ্ট বাসাটা খুব সুন্দর, পরিপাটি, সিমসাম। গ্রামে আসার পর হৃদিতার সাথেই থাকছে। ছোট বোনকে সবাই ছেড়ে দিলেও সে ছাড়তে পারে না। সে না থাকলে হৃদি একা হয়ে যাবে। একা থেকে নিজের আবারও কোনো ক্ষতি না করে, তাই হৃদের অনেক খেয়াল রাখছে। এতে হৃদ কিছুটা স্বস্তি পায়। সকালে হৃদের ঘুম ভাঙে দেরিতে। রাতে কিছু কাজ করতে হয়েছিল তার। ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বের হয় হৃদ। হৃদিতার রুমে নক করে ভেতরে ঢুকে দেখে হৃদিতা নেই। হৃদ ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। হৃদি এখন হসপিটালে। সে অলস ভঙ্গিতে ডাইনিং টেবিলে আসে। ফোন বের করতেই দেখে হৃদির মেসেজ। সকালে দেখলাম গভীর ঘুমে তুমি, তাই আর ডাকলাম না। নাস্তা করা আছে, খেয়ে নিও ভাইয়া। হৃদ ছোট্ট একটা শ্বাস ফেলে নাস্তা সেরে নেয়। নাস্তা করে ড্রয়িং রুমে বসে ল্যাপটপ অন করে কিছু কাজ করতেই কলিং বেল বেজে ওঠে। পরপর কলিং বেল বাজতেই বিরক্ত হয়ে উঠে দরজা খুলে দেয় হৃদ। দরজা খুলতেই দেখা মেলে 12 থেকে 13 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে চেনে হৃদ। হৃদ নিচের তলায় থাকে। হৃদে কিছু বলার আগেই নয়ন বলল, হৃদি আপু কোথায়? আপুকে ডাকেন। কেন, কি হয়েছে? নীরাপুর কি যেন হয়েছে, অনেক রক্ত পড়ছে। নীরকে? আমার বোন। আপুকে ডাকুন প্লিজ। কিন্তু হৃদি তো হসপিটালে গেছে। আচ্ছা চলো, আমি আসছি। হৃদ নিচ থেকে এসে দেখে একজন ভদ্রমহিলা একটা যুবতী মেয়েকে ধরে আছে আর চিৎকার করে কান্না করছে। মেয়েটার হাতের ফিনকে দিয়ে রক্ত পড়ছে। হয়তো আত্মহত্যা করতে চেয়েছে। হৃদ ছুটে এসে রুমাল দিয়ে মেয়েটার হাত পেঁচিয়ে কোলে তুলে নেয়। বাইরে গাড়ি আছে, আপনি আসুন আমার সাথে। ওনাকে জলদি হসপিটালে নিতে হবে। ভদ্র মহিলাটি হৃদের কথায় হৃদের পেছনে ছুটে আসে। হৃদ গাড়ি চালাচ্ছে, পেছনে মেয়েকে ধরে বসে আছেন মহিলাটি। 5 মিনিটে হসপিটালে পৌঁছে যায় ওরা। হৃদ গাড়ি থেকে মেয়েটাকে বের করে ডক্টরদের ডাক দেয়। ডক্টর এসে মেয়েটাকে চিকিৎসা দ্রুত ইমার্জেন্সি রুমে নিয়ে যায়। মিনিট 10 পর একজন পুরুষ ছুটে আসে। পুরুষটিকে দেখে ভদ্রমহিলা আরও কান্নায় ভেঙে পড়লেন। হৃদ দূর থেকে সব দেখে হৃদিতার ক্যাবিনের দিকে পা বাড়াল। হৃদিতাকে ব্যাপারটা জানিয়ে সে বাসায় ফিরে যাবে। পিটপিট করে চোখ মেলে তাকালো নীলিমা। শরীর বেশ দুর্বল লাগছে তার। নিজেকে হসপিটালে দেখে মনে মনে বলল, মরিনি। বেঁচে কেন আছে ভেবেই আশেপাশে তাকালো। আশেপাশে মা বাবাকে দেখলো না। দুর্বল শরীরে একটু নড়েচড়ে দূরে বসে থাকা একজন পুরুষকে দেখে হাইপার হয়ে উঠল। শরীর কাঁপতে লাগলো। মস্তিষ্ক স্মৃতিচারণ করলো অতীতের ঘটনাগুলো। চোখের সামনে ভেসে উঠল সেই অন্ধকার রাতের ভয়ানক ঘটনা। নীলিমাকে হাইপার হতে দেখে হৃদ নীলিমার কাছে আসতেই নীলিমা পাশে থাকা সব কিছু ছুঁড়ে মারল হৃদের দিকে।
হৃদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে রিদিকে সবটা জানিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটার মা হঠাৎই জ্ঞান হারিয়ে ফেললেন। এমন পরিস্থিতিতে হৃদির কথাই সে মেয়েটার রুমে বসেছিল, আর হৃদি ওনার মা বাবাকে বাসায় পাঠিয়ে দেয়। দুজনই অসুস্থ, হসপিটালে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে। তবে কেমন পাগলের মতো করছে মেয়েটা। মেয়েটার কি মেন্টালি সমস্যা আছে? হৃদের ভাবনার মাঝে রুমে ঢোকে হৃদিতা। নীলিমাকে হাইপার হতে দেখে ছুটে ওর কাছে আসে। নীলিমার হৃদিকে দেখেই ভয়ে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে। থরথর করে কাঁপতে থাকা নীলিমাকে শান্ত করার চেষ্টা করছে হৃদি। নীলিমা কাঁপছে আর বলছে, বাঁচাও আমাকে, বাঁচাও আপু, আমাকে বাঁচাও। নীল, ভয় নেই, আমি আছি তো। দেখো আমার দিকে তাকাও, রিল্যাক্স। ও আমার ভাই নীল, তুমি শান্ত হও প্লিজ। নীলিমা ধীরে ধীরে শান্ত হয়ে এলো, হৃদিকে ছাড়ল না। হৃদি নীলিমাকে ইঞ্জেকশন পুশ করে দিল। কিছুক্ষণের মধ্যে নীলিমা ঘুমিয়ে পড়লে তাকে শুইয়ে দিল হৃদি। হৃদয়ের দিকে তাকাতেই দেখলো সে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। হৃদি দীর্ঘশ্বাস ফেলে নীলিমার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখে এমন রিয়াকশন করলো কেন? সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে নাকি? ভাইয়ের কথায় হৃদি ছোট্ট করে বলল, শুধু তোমাকে না, ওর বাবা ছাড়া সব পুরুষকে দেখলেই এমন করে নীলিমা। কেন? ওর সাথে ঘটে যাওয়া ঘটনার সেই নরপিশাচের জন্য। হৃদ বুদ্ধিমান ছেলে, বিষয়টি বুঝতে তার সময় লাগলো না। একবার তাকালো ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। শ্যামলা বর্ণের মিষ্টি একটা চেহারা। একবার দেখে আর তাকালো না হৃদ। রিদু, আমাকে ঢাকা ব্যাক করতে হবে, জরুরি মিটিং আছে। কখন যাবে? দুপুর হয়েছে, খেয়েছো কিছু? না, যাবার পথে রেস্টুরেন্টে খেয়ে নিব, তুই চিন্তা করিস না। আর হ্যাঁ, দুপুরে তুই কিন্তু খেয়ে নিস বোন। হৃদি তার হাত নিজের হাতে নিয়ে বলল, হৃদি, অন্যকে দেখতে হলে আগে নিজেকে ঠিক রাখতে হবে। তোর উপর কত মানুষ নির্ভর করে দেখেছিস? এই যে মেয়েটি শুয়ে আছে, সে কিন্তু তোর উপর নির্ভরশীল। কারণ তুই ডক্টর, একজন ডক্টর হিসেবে না হয় নিজেকে বাঁচিয়ে রাখ। হৃদি ছলছল চোখে তাকালো নিচের দিকে। সে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে গেছে। জীবন্ত লাশ ছাড়া সে কিছুই না, শুধু দায়িত্ব পালন করছে সে। কলকবজার শরীর শুধু টেনে নিয়ে বেড়াচ্ছে। এখন শুধু শেষ প্রহরের অপেক্ষা। চিরনিদ্রায় শায়িত হয়ে সেও তার সন্তানের কাছে চলে যাবে। মুছে যাবে সকল গ্লানি, ভুলে যাবে ভাগ্যের নির্মম পরিহাস। হৃদিতার দিকে তাকিয়ে কিছু না বলে বেরিয়ে যায়। সে জানে হৃদির মনের অবস্থা। সে জানে নিজের সাথে যুদ্ধ করছে প্রতিনিয়ত মেয়েটা। কত নির্ঘুম রাত পার করেছে, কতটা যন্ত্রণা সহ্য করেছে। তবে এসবের জন্য যে দায়ী, তাকে কোনোদিনও ক্ষমা করবে না হৃদ মির্জা। উচিত শাস্তি দেবে। ছিন্ন ভিন্ন জীবন বয়ে বেড়ানো অধিক কষ্টকর।